দুজনকে স্বাগত জানাচ্ছি। সত্যজিৎ, একটা সেনসিটিভ বিষয়, সংবেদনশীল বিষয়, একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতেই চাই, কারণ আপনি ভালো বলতে পারবেন যেহেতু আপনি সেখানে আছেন। কলকাতা বিমানবন্দরের পাশে ১৩৬ বছরের পুরনো একটি মসজিদ, যে মসজিদটা আসলে গেল শুক্রবারও জুমার নামাজ হয়েছে, শনিবার থেকে সেখানে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে ১৮৯০ সালে মসজিদটা স্থাপিত হয়, আর বিমানবন্দর স্থাপিত হয় তারও অনেক পরে ১৯২৪ সালে। কিন্তু তারপরও শুধুমাত্র বিমানবন্দরের আসা যাওয়া ৮ নম্বর গেটটা দিয়ে যেহেতু প্রবেশ করে, সে কারণে আসলে মসজিদটা নামাজ পড়া বন্ধ করা হলো, নিষেধাজ্ঞা দেওয়া হলো। একটু ব্যাখ্যা দেবেন, আমরা কি সঠিকটা জানতে পারছি নাকি সঠিক অন্য কিছু? জি। দেখুন, একদমই ঠিকই বলেছেন আপনি। যেটা বিষয়টা হলো যে এই যে বিমানবন্দর, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং এই বিমানবন্দরের যে জরুরি অবতরণের যে রানওয়ে, সেই জরুরি অবতরণের রানওয়ে যেটি ৮ নম্বর গেট দিয়ে ঢোকা এবং বেরোনো হয়, এবং এই রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরত্বে এই মসজিদ। এবং এই মসজিদ শুধু নয়, অতীতে কিন্তু এই জায়গায় আরো বেশ কিছু আবাসন ছিল, অর্থাৎ ভবন ছিল এবং মন্দিরও ছিল। জি। ধীরে ধীরে সেগুলো সরানো হয়, মন্দির সরানো হলেও মসজিদ সরানো হয়নি। এবং সে কারণেই কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে বিমানবন্দরের যে জরুরি অবতরণের যে দ্বিতীয় রানওয়ে, তার যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণের কাজ বন্ধ ছিল। এবং এটা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের আগে কিন্তু জ্যোতি বসু ছিলেন যিনি মুখ্যমন্ত্রী, পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে রাজ্য সরকারের এই নিয়ে আলোচনা চলে, কিন্তু কোনো সরকারি বিষয়টি নিয়ে কখনো মীমাংসা করতে পারেনি। আর সে কারণেই কিন্তু এই যে জরুরি অবতরণের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজ বন্ধ থাকে। এবং এমতো অবস্থায় যখন মে মাসে পশ্চিমবঙ্গের সরকার বদল হয়, তারপর দেখা যায় যে বিমানবন্দর কর্তৃপক্ষ, রাজ্য সরকার এবং মসজিদ যে কমিটি, সেই মসজিদ কমিটি সেখানে কিন্তু তারা একটি বৈঠক করে এবং একটা সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে যে এই মসজিদটি সরিয়ে বিমানবন্দরের যে জরুরি অবতরণের যে রানওয়ে, তার নিরাপদ দূরত্বে আনা যায় কিনা। এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই যে কয়েকটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে যেহেতু মন্দিরও সরানো হয়েছে, এখানে মন্দির ছিল, জি। সেহেতু কিন্তু এই যে বাকরা মসজিদ যেটা, এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা নামাজি, অর্থাৎ যারা নামাজ পড়তে যেতেন, তাদের বিশেষ পাস দেওয়া হতো এবং একটি বাসে করে নিয়ে যাওয়া নিয়ে আসা হতো। আচ্ছা। সেক্ষেত্রে যারা এলাকাবাসী, তাদেরও কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে অনেক ধরনের যাতায়াত, যেহেতু রানওয়ের মধ্যে পড়ে যাচ্ছে, একটা জি। অবস্ট্রাকশন ছিল। জি। তো সে কারণেই সর্বসাধারণ যেহেতু আর কি যাতে করে নামাজ পড়তে পারে, সে কারণে এমন একটা জায়গায় রাজ্য সরকার দেবে যেখানে একটি মসজিদ তৈরি করা হবে, এবং সেখানেই মসজিদটি সরিয়ে আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে জি। এবং আলোচনা চলছে। এবং সে কারণেই শনিবার থেকে কিন্তু এই যে মসজিদে নামাজ, সেই নামাজ বন্ধ হয়েছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে এই মসজিদে যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তায় অধিক বর্ষার কারণে নষ্ট হয়েছে, এবং বুঝতে পারছি, সংস্কারের মানে প্রয়োজন, সে এগুলো তো কারণে আসলে স্বাভাবিকভাবে নিরাপত্তার প্রশ্ন উঠবে, কারণে ১৩৬ বছরের পুরনো মসজিদে এতদিন সমস্যা হয়নি, হঠাৎ করে কেন এই সমস্যাটা হলো? তারপরও প্রেক্ষাপটটা বুঝলাম। আমি শামসুল ইসলাম ছোট করে আপনার একটা মন্তব্য নেব। মানে আমরা তো সবসময় শুভেন্দু অধিকারীর কথা শুনলে অনেকে এটা ভাবছিলেন যে মুসলমান হিন্দু দুই সম্প্রদায়ের মধ্যে একটা অসন্তোষ তৈরি হবে। এই ঘটনার পর জিনিসটা আরো উস্কে যাবে কিনা? না, আমার মনে হয় সাংবাদিক সত্যজিৎ উনি যে যা বললেন সেটা একটা চিত্র, উনি এটা পুরো বলেছেন যে মন্দিরও পুরো সরানো চিত্র, হয়েছে, শুধু মসজিদ হ্যাঁ, না। পুরো চিত্র এর উঠে এসছে। জি। কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটা ধর্ম এবং ধর্ম প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় বক্তব্য, এগুলো অলওয়েজ সেন্সিটিভ। এখানে যুক্তি অথবা ঐতিহাসিক ধারাবাহিকতা এটা সবসময় সত্যের আলোকে, অনেক সময় জনমতের আলোকে সমানভাবে বিবেচিত হয় না। জি। তো সেই কারণে এই প্রশ্নগুলো আসাটা খুবই স্বাভাবিক। যদিও কলকাতার আজকে একটা ব্যাপারে যদি আমি সাপ্লিমেন্ট করতে চাই, এই ব্যাপারে নয়, মমতা ব্যানার্জিকে যে আদালত বলেছে তিনি আর তৃণমূলের নেতৃত্ব, প্রধান নেতা নিজেকে পরিচয় দিতে পারবেন না, এটার কোনো অ্যানালিসিস সত্যজিতের কাছে আছে কিনা সেটা, সত্যি একটু বলবেন ছোট করে? কারণ আমরা তো তৃণমূল বলতে মমতা ব্যানার্জিকে চিনি, সেই দলের অনেকে হয়তো এদিক ওদিক গিয়েছে, কিন্তু তাই বলে এটার ওখানকার রাজনৈতিক বাস্তবতা থেকে আদালত কি ব্যবহৃত হচ্ছে নাকি, আদালত কি বলতে পারে এটা? কিংবা সত্যজিতের কাছ থেকে আরেকটু যদি জেনে নিই প্লিজ। প্লিজ। হ্যাঁ। দেখুন, বিষয়টা হলো যে আমাদের যে সংসদীয় গণতন্ত্র আছে, সেই সংসদীয় গণতন্ত্রে কার দিকে সংখ্যাটা বেশি। এবং দেখা গেল যে সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচন, সেখানে ৮০ জন কিন্তু বিধায়ক তৃণমূল কংগ্রেস পেয়েছিল,
এবং এই দলের সুপ্রিমো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে এখন বর্তমানে 70 জন বিধায়ক বেরিয়ে গেছে। তারা বলছেন যে আমরাই আসলে আসল তৃণমূল, এবং এই বিধানসভায় যেহেতু সংখ্যাগরিষ্ঠতা 80 জনের মধ্যে 70 জন, এবং তারাই বিরোধী দলনেতা নির্বাচন করেছে, এবং সেই মোতাবেক সেই তৃণমূলেরই একটা অংশ তারা কিন্তু আচ্ছা আচ্ছা, এবার আদালতে এবার যায়। এবার একদম পরিষ্কার, যাওয়ার পরে একদম সেটাই। পরিষ্কার সত্যজিৎ, আমি একদম পরিষ্কার, কারণ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে সিদ্ধান্তটা এসেছে। অনেক ধন্যবাদ। আমি একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন আপনার একটা মন্তব্য নিতে চাই। ইস্যুটা হচ্ছে আমরা জেনজি আন্দোলন হিসেবে নেপালকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতাম, যে একটা জেনজি আন্দোলন হলো নেপালে, খুব চমৎকার করে আসলে সরকার গঠন হলো, জেনজিরা পড়ার টেবিলে ফিরে গেল, প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র শাহ, এবং এটা নিয়ে আমরা টক শো করেছি যে দেখো নেপাল কতটা ছিমছাম হলো। এখন দেখতে পাচ্ছি এই বালেন্দ্র শাহর পদত্যাগের জন্য তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছে। জেনজি আন্দোলন ইউটার্ন করার কারণটা কি আসলে নেপালে, কোন ভুলটা তারা করেছে? ধন্যবাদ। জেনজি আন্দোলনকে আমরা যে ট্রেডিশনাল যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে মিলাতে পারবো না। কারণ জেনজির যে এক্সপেকটেশন, সে এক্সপেকটেশন যদি তারা দেখে যে কথা এবং কাজের মধ্যে যদি মিল না থাকে, জি। তাহলে তারা যে কোনো সময় বেঁকে বসতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি একটি আমাদের পরিবারের মধ্যে যদি বলি, যেমন আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে যে কোনো ভাবে বুঝাতে পারতো, কিন্তু আমি তো আমার সন্তানকে যে কোনো ভাবে বুঝাতে পারি না। কারণ সে যখন দেখে যে বাবা আমার সাথে যে কথাগুলো বলছে সেটার সাথে বাস্তবে কোনো কিছু মিল নেই, তখন সে বাবার বিরুদ্ধেও আন্দোলন করে, বাবাকেও সে অপোজ করে এবং চ্যালেঞ্জ করে। তো সেই জন্য বালেন্দ্র সরকার তারা দায়িত্ব নিয়েছেন, জেনজিয়ে তাদেরকে ক্ষমতায় আসার জন্য সুযোগ করে দিয়েছেন। কিন্তু এর পরবর্তীতে দুইটা প্রেক্ষাপটে আমি এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে যে বালেন্দ্র সরকারের যে রাজনৈতিক এক্সপিরিয়েন্সকেও আমাদেরকে মূল্যায়ন নিতে হবে। কারণ হচ্ছে যে 2022 সালে বালেন্দ্র ক্ষমতায় আসেন মেয়র ইলেকশনের মাধ্যমে রাজনীতিতে, এবং 2026 সালে মার্চ মাসে একেবারে পৃথিবীর কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতায় গ্রহণ করেন। এটি একটা প্রেক্ষাপট, ওনার এক্সপিরিয়েন্সের দিক। সাথে সাথে আপনি নেপালের রাজনীতিকেও আপনাকে দেখতে হবে, এবং সেখানে যে প্রাকৃতিক যে অবস্থা সেটাকেও আপনাকে দেখতে হবে। কারণ অনেকগুলো সমস্যা যদি একটা তরুণ নেতৃত্বের কাছে যদি থাকে, সেগুলো সামাল দেওয়াটা কিন্তু একটা বড় কষ্টকর বিষয় হয়ে থাকে। কারণ হচ্ছে তিনি কাঠমান্ডু বেজ রাজনীতি করেছেন, পুরা নেপালের রাজনীতিকে, নেপালের প্রাকৃতিক অবস্থা। এখন দেখেন যে নেপালে কিন্তু প্রাকৃতিক ভাবেও একটা ভালনারেবল সিচুয়েশন আছে, বন্যা আছে, খরা আছে, সেখানে দারিদ্রতা, বেকারত্ব, এবং এই যে জেনজিরা কেন খেপে গেল, তারা দেখলো যে যে বাজেটটা আসলো, যে বাজেটে তাদের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য যেভাবে তাদের চাহিদা ছিল সেভাবে আসে না। আজকে আমাদের যে যারা জেনজিরা যারা আন্দোলন করে, তাদের কিন্তু এক্সপেকটেশন লেভেলটা হচ্ছে যে অনেক বড়। কারণ এই এক্সপেকটেশন লেভেলটাকে ফুলফিল করা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের কথাও বলতে পারি, বা অন্যান্য জায়গায় যত জায়গায় জেনজিরা আন্দোলন করে, জি। সেই সব জায়গায় হচ্ছে যে তাদের এক্সপেকটেশন লেভেল। আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশে ইন্টারিম সরকারের সময় আপনারা দেখেন কত কত আন্দোলন হয়েছে, কতবার তাদেরকে ফেস করতে হয়েছে। তো এইটা একটা স্টেবল সময় যেতে একটু সময় লাগবে। তো সেই জন্য আমি মনে করি যে সরকারকে খুব কেয়ারফুলি ডিসিশন নিতে হবে, এবং জেনজিরা এখানে তাদেরকে ম্যানেজ করা, এবং কোনো কিছু বলে ম্যানেজ করাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং ট্রেডিশনাল যে মুভমেন্ট, সে মুভমেন্ট থেকে জেনজি মুভমেন্টটা আলাদা, বিকজ আলাদা, এবং তারা আসলে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করে বাস্তবতার সাথে সেটা মেলাতে চায়, না মেলাতে মিললেই চায়। কনফ্লিক্টটা তৈরি হয়। রাশেদ খান, Conflict টা 1 তৈরি মিনিটের হয়। মধ্যে বলবেন একেবারে শেষের দিকে, মানে আমাদের আসলে কি শিক্ষাটা আমরা নেপালের প্রেক্ষাপট থেকে নেব? খুব সাবধানে তো পথ চলতে হবে, যেটা বুঝছি। দেখেন, নেপালে যে গণঅভ্যুত্থান হয়েছে আর বাংলাদেশের গণঅভ্যুত্থান, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। জি। বাংলাদেশের গণঅভ্যুত্থানে পলিটিক্যাল পার্টিগুলোর ব্যাপক অংশগ্রহণ ছিল। যদি বাংলাদেশের গণঅভ্যুত্থানের দল হিসেবে আপনি এনসিপিকেই মনে করেন, জি। এনসিপির সাংগঠনিক সক্ষমতা সরকার বলুন। ফেলিয়ে দেওয়ার মতন কতটুকু আসলে আছে? সুতরাং নেপালের বাস্তবতা আর বাংলাদেশের বাস্তবতা আসলে ভিন্ন। বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেটা আসলে কোনো দলের একক নেতৃত্বে বা ব্যক্তির নেতৃত্বে হয়নি। এই গণঅভ্যুত্থানে সবার ভূমিকা ছিল। আর যেহেতু বিএনপি একটা পুরাতন রাজনৈতিক দল, বিএনপির সাংগঠনিক সক্ষমতা রয়েছে, তো বিএনপিকে ওইভাবে বালেন্দ্র শাহকে যেভাবে আসলে ফেলিয়ে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকারের পতন এটা আসলে এত সহজ নয়।
কারণ যেখানে আওয়ামী লীগের মতন বড় দল মাঠে তাদের কোনো অস্তিত্ব নাই, অন্যদিকে জামাত ইসলাম তারা বিরোধী দল হিসেবে থাকলেও কার্যকরী যে বিরোধিতা বা জনগণকে সম্পৃক্ত করার যে ধরনের মেকানিজম সেটা তাদের নাই, এবং তাদের ৭১-এর দায় রয়েছে। অন্যদিকে এনসিপি নিজেদেরকে তৈরি করতে পারে নাই। নানান বাস্তবতায় এখনো পর্যন্ত বিএনপি সরকার উইন উইন সিচুয়েশনে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের কিছু সিদ্ধান্ত আসলে জনগণ সেই পরিবেশটা এখন নাই। অ্যাপ্রিশিয়েট যেহেতু করে ফেলেছে, সেক্ষেত্রে অসন্তুষ্ট নেই। কিন্তু শামসুল ইসলাম সবশেষ মন্তব্য নিয়ে আলাপটা শেষ করবো, যেটা আসলে প্রফেসর কামালউদ্দিন বললেন যে জেনজিরা আসলে আন্দোলন করে, কিছু প্রত্যাশা তাদের আছে, বাস্তবতায় মেলাতে চায়, যদি সেখানে না মেলে ছন্দপতন হয় তারা প্রতিবাদী হয়ে ওঠে। আমাদের এখনকার প্রেক্ষাপট কতটা প্রত্যাশা এটা মিলছে? শুধু নেপাল নয়, এটা শুধু নেপাল নয়, এটা শুধু নেপাল নয়, তিউনিসিয়া সহ যে 13টি দেশে আরব স্প্রিং হয়েছিল, যেসব দেশে ক্ষমতা গণেশ উল্টেছে, ফ্যাসিবাদ পতন হয়েছে, প্রথম দেশটি তিউনিসিয়াতেই 12 বছরের মাথায় সেই শক্তি কোনো না কোনো ফরম্যাটে ফিরে এসছে এবং বিপ্লবের শক্তি এখন জেলে এবং বিভিন্নভাবে ভুগছে। যেটা মিশরে ফাঁসি পর্যন্ত হয়েছে মুরসি, যিনি 40 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। সুতরাং ইতিহাসের আলোকে রাজনৈতিক দলগুলো তার মতো করে বিশ্লেষণ করবে এবং তারা আশাবাদ করবে, প্রকাশ করবে, জনগণকে আশ্বস্ত করবে যে এই যে গণতন্ত্রায়ন, সেই গণতন্ত্রায়ন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যে উদাহরণগুলো বললাম তার পাশাপাশি আরো বড় বড় কিছু উদাহরণ আছে। ছোট্ট 30 সেকেন্ডে বলে দিই। পর্তুগাল আমাদের মতোই কাছাকাছি, ইউরোপের একটু অর্থনৈতিকভাবে একটু ইয়েতে ছিল, ব্যাকফুটে ছিল। 32-এর আগে সালাজারের শাসনটা বেশি উপযুক্ত আলোচনার জন্য, কিন্তু তার আগে গণতন্ত্রায়নে আসার সময় 16 বছরে তাদের 45 বার সরকার পরিবর্তন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় আসার পর। সালাজার গণতান্ত্রিকভাবে এসছে, কিন্তু 36 বছর শাসন করতে গিয়ে ভয়াবহ ফ্যাসিস্টের রূপ নিয়েছে। সব মানুষ অশিক্ষিত হয়ে গেছে, সব মানুষের সম্পদ তার পরিবার এবং গোষ্ঠীর কাছে চলে গেছে। এবং সে ক্ষমতাচ্যুত হওয়ার পরে এত বড় ফ্যাসিস্ট যে স্ট্রোক আক্রান্ত হওয়ার পর 6 বছর সে তখন অসুস্থই ছিল, কিন্তু তাকে মানুষ বিশ্বাস করাতে হয়েছে যে সে ক্ষমতায় আছে। যেমন এখন শেখ হাসিনাকে আমাদের মানে জনগণ এবং মিডিয়ার মাধ্যমে সে প্রমাণ করছে সে কোনো না কোনোভাবে আছে। অনেকগুলো দিক আছে, এর মধ্যে অনেকগুলো দিক আছে। আমার শেষ কথাটা হচ্ছে সংসদের শক্তি, দলের শক্তি, উন্নয়নের কার্যক্রম, কর্মসূচির বাস্তবায়ন, রাজনৈতিক বক্তব্য, অনেক কিছুর উপর অনেক কিছু হয়, মনে করা হয় এগুলোই হচ্ছে শেষ কথা। নো, জনগণই নির্ধারণ করে। এবং 5ই আগস্ট এবং জুলাইয়ের আন্দোলন জনগণের নিয়ামক, এবং কোনো পুলিশ আর কোনো বিডিআর কোনো সরকারকে রক্ষার জন্য আর গুলি করবে না। এটা কিন্তু জুলাইয়ের কারণটাই হচ্ছে জনগণের ভালোবাসা এবং জনগণের সমর্থন। ম্যাক্সিমাম হচ্ছে 5 বছর। এর মধ্যে কিন্তু আমি আজকে পুনাবের একটি প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের এখানে ছিলাম, 50টি ইউনিভার্সিটির প্রতিনিধিরা ছিল, নানা রকমের জুলাই কেন্দ্রিক কার্যক্রমের তারা কিন্তু সেটিকে উদযাপন করেছে। সেখানে কেউ রাজনৈতিক বক্তব্য রাখেনি, যদিও বেশ কয়েকজন এমপি এসেছিলেন, অনেক মন্ত্রী আসার কথা ছিল হুইপিং এর জন্য। কিন্তু আমার মনে হয় রাজনীতিকরা জেনারেশনের ভাষা ভালো মতো বুঝতে পারছে না এবং সময় দাবিতে বলি। মূলত বিষয়টা হলো যে বিএনপি তার কমিটমেন্ট থেকে সরে যায়নি। জামাত ইসলাম বা এনসিপি যতই বিএনপি প্রতারণা করেছে, বিএনপি জুলাই জাতীয় সনদ মানছে না, জনগণ এগুলো কিন্তু বিশ্বাস করছে না। কারণ বিএনপি কিন্তু আগে যে কথা বলেছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার আগে পরে, গণভোট অধ্যাদেশের আগে পরে গণভোট নিয়ে, বিএনপি কিন্তু এখনো একই কথা বলছে যে আমরা জুলাই জাতীয় সনদের আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। এখন আমাদের যারা অপোজিশনে আছে তাদের কোনো রাজনীতি নাই। হ্যাঁ, তারা কোনো কিছু বলে মানুষকে আমাদের সময়টা একেবারে শেষ। আপনার বক্তব্যটা বিএনপি সম্পর্কে মিথ্যাচার করতেছে। বিএনপি তার কমিটমেন্টে অনেক ধন্যবাদ রাশেদ খান আপনাকে, শামসুল ইসলাম আপনাকে, এবং অধ্যাপক কামালউদ্দিন আপনাকেও ধন্যবাদ। এবং হাতে সময় থাকলে নিশ্চয়ই আরো কয়েকটি ইস্যু ছিল আন্তর্জাতিক অঙ্গনে, সেগুলো নিয়ে আলাপ করতাম। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাকে পাবো। দর্শক, এই ছিল আজকের 71 জানালে। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে। থাকবেন আমাদের সঙ্গে।